নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প। গল্পের নাম নিখাদ। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন আর আপনার প্রিয়জনের সাথে গল্পটি শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প নিখাদ। রং ফর্সা নয়, কিন্তু হঠাৎ এক সময় ভারী ফর্সা লাগে। আর কোনো খানটা নয়, শুধু মুখের কথাই বলছি। হাত পায়ের দিকে চোখই পড়ে না, তখন শুধু মুখটাই দেখতে ইচ্ছে হয়। হয়তো কোনো সময় হঠাৎ হেসে উঠেছে, কি সকালবেলা স্নানের পর কোনো কাজে পুবের জানালার সামনে এসে দাঁড়িয়েছে, নয়তো সন্ধ্যার পর আলোর নিচে বসেছে একটা বই নিয়ে। তখন হঠাৎই মনে হয় মা, মনে হয় তাই তো, এত ফর্সা সব সময় তো কই। এরকম চেহারা মাঝে মাঝে চোখে পড়ে। এই ঔজ্জ্বল্য মুখের চামড়ার নয়, চামড়ার তলায় তলায় প্রবহমান তরল শোণিত ধারানো নয়, আরো ভিতরের জিনিস। আর এ ঠিক ঔজ্জ্বলও নয়, বরং বলা যায় আভা, বুদ্ধির আভা, প্রাণের আভা। লম্বা ছিপছিপে গড়ন, ততখানি লম্বা যাকে অনেক মেয়ের মধ্যে সহসা চোখে পড়ে। তেমনই ছিপছিপে যাকে দেখলে মনে হয় সামান্য আর একটু শ্বাস থাকলেই সহজে চোখে পড়ত। চোখে পড়তে একটু দেরি লাগে, কারণ অদ্ভুত একরকমের শান্ত, চুপচাপ, অন্যমনস্ক। হাসছে, কথা কইছে, কাজ করছে, সকলের সঙ্গেই রয়েছে, তবু মনে হয় ও যেন সেখানে নেই। সন্দেহ জাগে যে হাসছে সে কি ও, যে তোমার আমার সঙ্গে কথা কইছে সে কি ও। আর যে মেয়ে রান্নাঘরে এসে যার ননদের কাছে শৌখিন রান্না শিখিয়ে দেবার জন্য আবেদন করছে, তার আবেদনের মধ্যে কি পাওয়া যাচ্ছে ওকে? সাধারণ হয়েও কোথাও যেন ও আর সকলের চাইতে স্বতন্ত্র, কিন্তু কোথায় স্বতন্ত্র সেইটাই ধরাছোঁয়া যায় না। ওর বড় যা ওর চাইতে 4 গুণ ফর্সা, আর ওর ছোট যা গানে ওকে নস্যাৎ করতে পারে। গানের মেডেল আছে তার এক রাশ, আর ও তো শুধুমাত্র মোটামুটি নম্বর পেয়ে আর্টসে ইন্টারমিডিয়েট পাস একটা মেয়ে। ওর সমবয়সী ছোট ননদ বিএসসি পাশ করে এমএসসি ধরেছে। দুটো বিষয়ে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সে। কিন্তু ইন্টারমিডিয়েটের পর ওর দৃষ্টিশক্তি এমন গোলমেলে হয়ে উঠল যে ডাক্তারের নির্দেশে পড়া ছাড়তে হলো। আর তারপর তো বিয়েই হয়ে গেল। এ বাড়িতে মেয়েরা কলেজে পড়ছে বলে যে বউও কলেজ যেতে পারে এমন নীতি নেই। থাকলেও হয়তো চোখের জন্যই পড়া হতো না ওর। কোন বাল্যকালে যে চোখের দৃষ্টি ক্ষীণ হতে শুরু করেছিল সমিতার, সে আর এখন কারো মনে নেই। এখন চশমার পাওয়ার বাড়তে বাড়তে অনেক দূর পৌঁছেছে। সেলের ফ্রেম ঘেরা পুরো লেন্সের চশমার ওপারের দৃষ্টিটা কেমন অসহায় অসহায় মনে হয়। হয়তোবা চোখের এই ত্রুটির জন্যেই ও অমন অন্যমনস্ক। নইলে ও যে রীতিমতো এক বড় লোকের বাড়ির বউ হয়েছে, এইসব টাকা কড়ি, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তির সব কিছু 4 ভাগের 1 ভাগের মালিকও, সে কথা ওর মনেই থাকে না কেন? হয়তোবা দেখবে হাতে শুধু 2 গাছা বালা পড়েই বেড়াচ্ছে, হয়তো
কানে ফুটেছে বলে কর্ণাভরণটা খুলে রেখেছে কোন সময়, পরাই হলো না 10 দিন। হয়তো ভালো একটা শাড়ির সঙ্গে আধ ময়লা একটা আট পরে ব্লাউজ পরে চলে গেল বেড়াতে কি নেমন্তন্নে। আড়ালে সমিতাকে নিয়ে হাসাহাসির অন্ত নেই। সংসারে আর সকলের মতে আধ পাগল বলেই গণ্য সে। একান্নবর্তী 4 ভাইয়ের সংসারে এক আস্তরণ মিঠে বালুর নিচেই যে তিক্ত রসাশ্রিত ফল্গুধারা সদা প্রবহমান, সমিতা তার সংবাদ জানে না। এমনকি ওর চোখের সামনেই কত কারণে অকারণে সে বালুর আস্তরণ সরে যাচ্ছে, উপছে উঠছে তিক্ত ফেনিল ফেনা, ও টের পাচ্ছে না। সমিতাকে যদি কেউ সালিশ মানতে আসে, তুমি তো সামনে ছিলে, বলো না আমি কি অন্যায় কথা বলেছি, ও অসহায় দৃষ্টি মেলে কুণ্ঠিত হয়ে বলে, আমি তো কিছু শুনিনি। প্রশ্নকারিণী রেগে বলে, মা রে, আগাগোড়া সামনে ছিলে, তুমি শোনোনি? বোকা বোঝালেই হলো। ও আরো কুণ্ঠিত হয়ে বলে, সত্যি শুনতে পাইনি ভাই, বোধহয় অন্য কথা ভাবছিলাম। আচ্ছা, এবার থেকে সব কথা ভালো করে শুনবো। আদিক্ষেতা বলে প্রশ্নকারিণী মুখ ঘুরিয়ে চলে যায়। তারপর হয়তো 2-4 দিন সত্যি ও মন দিয়ে এরোর কথা শুনতো, মানে শুনতে চেষ্টা করত, কিন্তু দিশে পেত না। সবই যেন কেমন ঝাপসা ঝাপসা, অর্থহীন। কেন যে ছোট বউ কথার মাঝখানে থেকে থেকে অমন করে ঠোঁট বাঁকিয়ে হাসে, কেন যে মেজদি জোর গলায় কথা কইতে কইতে হঠাৎ গলা খাটো করে আনে, কেন বামন্দি আর তরুণ মা কথা কইতে কইতে খালি এদিক ওদিক তাকায়, বুঝতেই পারে না সমিতা। বড় বউ এ দলে থাকেন না, তিনি গম্ভীর স্থিতপ্রজ্ঞ, তিনি কথা কন কম, হাসেন দৈবাত, তাঁর আঁচলে ভাঁড়ারের চাবি। তাকে কেমন ভয় ভয় করে সমিতার। এ বাড়ির সঙ্গে সম্পর্ক যার মাধ্যমে, বাড়ির সেজবাবু, ভয় তাকেও করে সমিতা, সহজে ঘেঁষতেই চায় না কাছে। অথচ সেজবাবুই নাকি এ বাড়ির মধ্যে সবচেয়ে মিষ্টভাষী, অন্তত অন্য জায়গা তো তাই বলে। মিথ্যাও বলে না, সত্যই সেজবাবু অর্থাৎ প্রেমরঞ্জনের কণ্ঠস্বর কখনো এ ঘর থেকে ও ঘরে শোনা যায় না, তিরস্কার মৃদু গম্ভীর। হয়তো কোনোদিন বাড়ি শুদ্ধ সকলে শাড়ি গহনার বিদ্যুৎ ঝলসে সম্পদ মর্যাদাভুক্ত কোনো আত্মীয় বাড়ি গেল নিমন্ত্রণে, সমিতা গেল না। সমিতা হালকা হয়ে যাওয়া বাড়িটার কোনো এক বারান্দায় কি দালানের কোণে বসলো একখানা বই নিয়ে। প্রেমরঞ্জন এসে ভরাট ভারী গলায় কৈফিয়ত তলব করল, কি হলো, সবাই গেল, তুমি গেলে না যে? সমিতা স্বভাবগত অসহায় দৃষ্টি মেলে বলে, আমার ভালো লাগে না যে। কি ভালো লাগে না? অনেক লোকের মধ্যে যেতে আমার ভালো লাগে না। সবাই এর ভালো লাগে, তোমার লাগে না কেন? এ প্রশ্নের উত্তর কেউ কখনো দিতে পারে না, সমিতা তো পারবেই না, কাজেই নিরুত্তর। প্রেমরঞ্জন আরো গম্ভীরভাবে বলে, এসব হচ্ছে কুনমি, আমি এসব কুনমি পছন্দ করি না, ভবিষ্যতে যেন এরকম না হয়। মানুষ বন্য জন্তু নয় যে গুহায় লুকিয়ে থাকবে। ব্যাস এইটুকু, এর বেশি শাসন প্রেমরঞ্জন করে না। তবে তবে কেন অত ভয় সমিতার? কিন্তু ভয় কি শাসনকে? শুধু শাসন হলে কি এই উদ্ভ্রান্ত বিহ্বলতা আসে? না, শুধু শাসনকে ভয় করে না সমিতা, ভয় করে অন্ধকারকে, ভয় করে তাকে যে ব্যক্তি মানুষ যে বন্য জন্তু নয় সে প্রমাণ নিজেই নষ্ট করে বসে। হিংস্র নির্লজ্জ রাত্রিচর সেই বন্য পশুটার সঙ্গে ভারিক্কি সেজবাবুকে মেলানো যায় না। কাজে কাজেই মনের ভারসাম্য রক্ষা হয় না। তাই
ক্রমশই আরো অন্যমনস্ক, আরো অসহায় দেখতে লাগে সমিতাকে, যেন কোন সুদূর ধূসর লোকবাসিনী, যেন সহসা একদিন বাতাসে মিলিয়ে যেতে পারে। এ বাড়িতে সমিতার একমাত্র আশ্রয়স্থল নীলকণ্ঠ মামা। যদিচ নীলকণ্ঠ মামা মামা নয়, সম্পর্কে দাদু। প্রমোদ রঞ্জন, কামিনী রঞ্জন, প্রেমরঞ্জন আর রমণী রঞ্জনদের মামা, তাও সত্যকার মামা নয়, দূর সম্পর্কের আশ্রিত বললেই হয়। প্রেমরঞ্জনের মা বেঁচে থাকতে বাপের বাড়ির গোষ্ঠীর অনেক দুস্থ, অভাবগ্রস্ত বেকার বাউন্ডুলেকে এ বাড়িতে এনে প্রতিষ্ঠিত করেছিলেন। তার মৃত্যুর পর প্রায় সকলেই একে একে খসেছে, শুধু রয়ে গেছেন নীলকণ্ঠ। হয়তো নেহাত বুড়ো হয়ে গেছেন বলেই ওর কথা আর ভাবেনি ছেলেরা। হয়তো ওর পুস্তকারণ্যের মধ্যে থেকে ওর দিকে চোখও পড়েনি কারো। আর নয়তো বা নীলকণ্ঠ মামার জন্য একটু করুণা মিশ্রিত ভালোবাসা সঞ্চিত আছে বনেদি বাড়ির কোনো বনেদের মধ্যে। বউরা রান্নাঘরে এসে কদাচ কখনো খোঁজ করেন, নীলকণ্ঠ মামার মাছ আছে তো ঠাকুর? কখন রাত্রে এসে বলেন রুটি খাবেন না, বলেছেন? তাহলে ওর জন্য একটু দুধ রেখো বেশি করে। আর কত হবে, এই কি কম? তবে ওই নীলকণ্ঠ মামা সম্পর্কটা নিয়মের পথ ধরে দাদুতে পরিণত হতে পারেনি। সর্ববাদী সম্মত নীলকণ্ঠ মামা। গিন্নি মামা বলতেন, ছেলে বউরা বলে, তাদের ছেলে মেয়েরাও বলতে শুরু করেছে। নীলকণ্ঠ মামার দখলে অবশ্য পুরো একখানা ঘর নেই। বড় একটা ঘরের অর্ধাংশ কাঠের পাটিশান দিয়ে আড়াল করা, বাকি অর্ধাংশ বাড়ির ছোট ছেলেদের পড়ার ঘর, অর্থাৎ গোয়াল। অন্য কেউ হলে এই গোয়ালের কোলাহলে আর যাই হোক মনস্থির করে উপনিষদ পড়তে পারত না, কিন্তু নীলকণ্ঠ মামা পারেন। শুধুই উপনিষদ নয় অবশ্য, আরো অনেক কিছু। নীলকণ্ঠ মামা মানেই বই, যে সে বই নয়, তত্ত্বগ্রন্থ, দেশি বিদেশি সব রকম। সমিতা নাম দিয়েছে গ্রন্থ কীট। কাঠের পাটিশান ঘেরা আধখানা এই ঘরটুকুই যেন এই বাড়িতে সমিতার একমাত্র আশ্রয়। এখানে এলেই সমিতা কারণে অকারণে হেসে ওঠে, আর মনে হয়, বাহ, মনে হয় বেশ ফর্সা তো। সমিতা বলে গ্রন্থ কীট, আর নীলকণ্ঠ মামা তাকে বলে নিখাদ সোনা। শুনে বাড়ির অপর সদস্যরা ঠোঁট উল্টে মুখ বাঁকায়। নীলকণ্ঠ মামাকে অবশ্য বিশেষ গণ্য কেউ করে না, তার অভিমতে এসেও যায় না কারো কিছু। তবু এতটা আদিক্ষেতা সহ্য করা শক্ত তো। কাজেই নীলকণ্ঠ মামার দেওয়া এই নামটা মাঝে মাঝে ব্যঙ্গ রসাত্মক আক্রমণ অস্ত্র হিসেবে ব্যবহার হয় বাড়িতে। কোনো কোনো দিন সমিতা এসে নীলকণ্ঠ মামার বই ঠাসা প্যাকিং বাক্সটার ওপরে ধূপ করে বসে পড়ে। নীলকণ্ঠ মামা, আপনি আমাকে ও নামে ডাকবেন না। নীলকণ্ঠ পাকা ভুরুর নিচ থেকে একটা কৌতুক দৃষ্টি হেনে বলেন, কোন নামে? আহা, বুঝতে পারছেন না যেন? ওই আপনার নিখাদ। ডাকবো না মানে? যার যা নাম তাকে তা নামে ডাকবো না? এ বাড়িতে সব কটাই খাদে ভর্তি, বুঝলি? দেখলাম তো ঢের। আপনি আবার কিছু দেখতে পান নাকি? হেসে উঠে সুমিতা বলে, বইয়ের পাহাড় ভেদ করে দৃষ্টি অন্য কোথাও পড়ে আপনার? দৃষ্টি? নীলকণ্ঠ মামা গভীর হাসে বলেন, দৃষ্টি শক্তি কি আর শুধু এই চক্ষু গোলক দুটির মধ্যেই থাকে রে নিখাদ? এ হচ্ছে অন্তর্দৃষ্টি, বুঝলি? অন্তর্দৃষ্টি থাকলে পর্বতের আড়ালে
কি কোনো সমুদ্রের নিচে থেকেও সব দেখা যায়, সব অনুধাবন করা যায়। আমি যদি আপনার মতো শুধু বই নিয়ে বসে থাকতে পেতাম। নীলকণ্ঠ মামা গম্ভীরভাবে বলেন, পাবি আর কোত্থেকে বল? এই হতচ্ছাড়া সর্বভোগ দেশে কারুরই যে রেহাই নেই। গাছের ফুলটাকে পর্যন্ত ছিঁড়ে নিয়ে এসে তা দিয়ে চচ্চড়ি রাঁধছে, তেলে ভাজছে, শিলে বেটে বড়া বানাচ্ছে। এই সময় হঠাৎ লক্ষ্য হয় পাশের ঘরের উদ্দাম কোলাহল যেন ঠান্ডা হয়ে গেছে। সমিতা এদিকে দৃষ্টি আকর্ষণ করে বলে, কি হলো নীলকণ্ঠ মামা, এরা যে স্তব্ধ হয়ে গেল? নীলকণ্ঠ উৎকর্ণ হয়ে কি একটা শোনবার চেষ্টা করলেন। বললেন, ওদের আজ নতুন মাস্টার আসবার কথা ছিল, তাই এসেছে মনে হচ্ছে। নতুন মাস্টার? কার জন্যে? তা কি জানি, ছোট সাহেব তো কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, দেখেছিলাম। সবাইয়ের জন্যে কি একা ওর মেয়ের জন্যে, খোদা জানে। সমিতাও একটু উৎকর্ণ হয়। কবিতা আবৃত্তির মতো কি যেন একটা শোনা যাচ্ছে। রবীন্দ্র কাব্য নাকি? নিতান্ত পরিচিত কয়েকটি শব্দ ঠিক কানে নয়, অনুভূতিতে প্রবেশ করছে যেন। কি এ? পাঠ্যপুস্তকের মধ্যে অবস্থিত কবিতাই নিশ্চয়। বড়গিন্নি ভাড়ার বার করে দিয়ে আর ব্যবস্থাপনার মূল কর্তব্য সমাপন করে চাবি আঁচলে বেঁধে নিজের মহলে চলে যান। সেখানে দৈবাত কেউ হানা দেয়। তবু 3 তলার সেই মহল থেকেও সংসারের চাল বেচাল হয়ে যাচ্ছে কিনা অথবা তালভঙ্গ হচ্ছে কিনা তার নির্ভুল সন্ধান রাখেন। তবে ছোট কথায় কথা তিনি বলেন না। অতএব সমিতাকে যখন তলব করেছেন তিনি কথাটাকে খুব ছোট বলে ধরেননি মনে হচ্ছে। সমিতা এসে দাঁড়াতেই তিনি গম্ভীর প্রশ্ন করেন, ছেলেদের মাস্টারের সঙ্গে তোমার কি দরকার পড়েছিল সেজ বউ? সমিতা আশ্চর্য হয়ে বলে, কই, দরকার তো কিছু পড়েনি বর্দি। ও, তবে কে যেন বলছিল তুমি নাকি গিয়েছিলে ওদের মাস্টারের সঙ্গে গল্প করতে। এত অদ্ভুত কথা বানাতে পারে সব। সমিতা আরো আশ্চর্যভাবে বলে, বানানো কথা নয় তো বর্দি, কথা তো কয়েছিলাম অনেক, কিন্তু দরকারের জন্য নয়, তাই বলছি। ও, আমি ভাবলাম ইয়ে, তোমার সঙ্গে কোনো চেনা জানা ছিল বুঝি। না তো। নীলকণ্ঠ মামার ঘর থেকে শুনতে পেলাম সুন্দর কবিতা আবৃত্তি করছেন, খুব ভালো লাগলো, তাই। বড়গিন্নি কখনো কারোর কথার উপর কথা কন না, কথা শেষ হওয়া পর্যন্ত ধীরভাবে অপেক্ষা করেন। এবারে ভুরু কুঁচকে বললেন, কি করছিলেন? কবিতা আবৃত্তি, মানে পদ্য পড়ছিলেন। তাই নাকি? ছেলে পড়াতে এসে পদ্য পড়া বুঝি এখনকার ফ্যাশন হয়েছে সেজ বউ? বলা বাহুল্য, সেজ বউ নীরব। আচ্ছা যাক, ছোটবাবু এই মাস্টারকে ঠিক করেছিল শুনেছি, তার কাছ থেকেই জানবো। তুমি এবার তোমার নিজের কাজে যাও, অর্থাৎ প্রস্থান করো। মাস্টারকে ছাড়ানোর পরামর্শ পাকা হয়েছিল, কিন্তু গোল বাঁধালো ছোট ছেলে মেয়েরা। পাইকিরি হারে সবকটিকেই পড়াতে হয় কিনা মাস্টারকে? অবশ্যই পড়ান তিনি কদাচিৎ, গল্প বলেন আর কবিতা শোনান। কাজেই গুটি সাথে ছেলে মেয়ে সকলেই তার অন্ধ প্রেমিক হয়ে উঠেছে। এই মাস্টার ভালো নয়, অন্য নতুন মাস্টার আসবে শুনে তারা একেবারে অনশন ধর্মঘট করে আর কি। নতুন মাস্টারের কাছে যে তারা এক লাইনও পড়বে না, বইগুলো সব ছিঁড়ে ফেলবে, এই সংকল্প সরবে ঘোষণা করে তারা। কর্তৃপক্ষ দেখেন মুশকিল,
আর সত্যই বটে, সকাল বিকেল দুবেলা লক্ষণীয়ভাবে শান্ত হয়ে উঠেছে তারা মাস্টারের প্রভাবে। অতএব অতএব থাকুক, শুধু ঘর বদলানো হোক। নিচের ঘরে, বৈঠকখানার পাশে, তাই হোক। ছেলেদের পাঠানো হলো নিচে, যতক্ষণ থাকে থাক না। নীলকণ্ঠ মামা বললেন, বই আজ আর থাক নিখাদ, সময় থাকে তো আয় দুটো গল্প করি। সমিতা মৃদু হেসে বলে, আপনার বইয়ে অরুচি? আশ্চর্য তো। অরুচি নয় নিখাদ, পড়তে পারছি না। বিঘ্ন নেই, ব্যাঘাত নেই, কানের কাছে গোলমাল নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মেজগিন্নির কাছে গিয়ে সমিতা বললে, আচ্ছা মেজদি, আমি কথা বলেছিলাম বলেই কি মাস্টারমশাইকে নিচে পড়াতে বলা হয়েছে? মেজগিন্নি বোধ করি এমন সরাসরি প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। কোনো মেয়ে যে এমন অভব্য প্রশ্ন করতে পারে এই তো তার অজানা। মুখ লালচে করে তিনি বললেন, কি জানি ভাই, ওসব পুরুষের কথা, পুরুষেরা বুঝবে। কিন্তু আমরাও তো এবাড়ির লোক মেজদি, আমরা অন্দর মহলের লোক। তা বলে ছোট ছেলেদের ভালো মন্দ দেখব না আমরা? সমিতার ও বালাই নেই, কাজেই তাকে ছোট ছেলেদের ভালোর ভাবনা ভাবতে দেখে কৌতুক অনুভব করেন মেজগিন্নি। ভুরু নাচিয়ে বলেন, নিচের তলায় পড়তে গেলে মন্দটা কি হবে? মনে মনে বলেন, তা তোমার একটু অসুবিধে হবে বটে। সমিতা বলে, কিন্তু বৈঠকখানায় তো সারাক্ষণ তাস পাশার বড়দের আড্ডা চলছে, তার চিৎকারে ওদের পড়ার ক্ষতি হবে না? পোড়া কপাল, ওদের আবার পড়া? মেজগিন্নি ঠোঁট বাঁকিয়ে বলেন, নেহাত দুবেলা 2 ঘন্টা করে আটকে রাখে বলে মাস্টার ছোঁড়াকে 4 বেলা খেতে দেওয়া আর 4টি করে টাকা ঢেলে দেওয়া, 70 ধার শোধ, আর কি? সমিতা মুখ লাল করে বলে, উনি একজন ভদ্রলোক মেজদি, শুধু থাকার অসুবিধার জন্যই মাস্টারি করতে এসেছেন। মেজগিন্নি ভিতরের কৌতুকে ফুটি ফাটা হয়ে বলেন, ও মা, আমি কি বলেছি ছোট লোক? ছোঁড়া, এইসব বিশ্রী কথা কেন বলেন? মেজগিন্নি হেসে গড়িয়ে পড়ে বলেন, তা জানি নে বাবু, কম বয়সীদের কি বলতে হয়? ইয়ং ম্যান বুঝি, এবার থেকে তাই না হয় বলবো। সমিতাকে এমন উত্তেজিত হতে কখনো দেখা যায় না। ও আরো আরক্ত মুখে বলে, ভদ্রলোককে সম্ভ্রম করে কথা বলতে হয়, এইটুকুই শুধু আমি বলেছি। বলে আর সে দাঁড়ায় না সেখানে, খেয়ালও করে না পিছনে ব্যঙ্গ আর সমালোচনার স্রোত কি উদ্দাম হয়ে উঠল। প্রেমরঞ্জন বলে, বড় বউ বারণ করা সত্ত্বেও তুমি নাকি মাস্টারটার সঙ্গে কথা বলেছ? সমিতা মুখ তুলে শান্ত স্বরে বলে, বারণ করেননি তো। বারণ করেননি? না। বড় বউ মিছে কথা বলছেন, এই তুমি বোঝাতে চাও আমাকে? সমিতাকে আর যেন তেমন অসহায় লাগে না। ও দৃঢ় স্বরে বলে, মোটেই নয়, আমি শুধু সত্যি কথাটাই বলেছি। তুমি বলছো উনি বারণ করেননি? না, বর্দি শুধু জিজ্ঞাসা করেছিলেন মাস্টার মশাইয়ের সঙ্গে আমি কথা বলেছি কিনা। তার মানেই তাই, যখন জিজ্ঞেস করেছেন তখনই বুঝে নিয়ে সাবধান হওয়া উচিত ছিল তোমার। কথা কইলে কি হয়? কি হয়? আশ্চর্য, মেজ বউ যে তোমাকে জঙ্গলি বলে, মিথ্যে বলে না। যাক, জেনে রেখো, আমরা এসব পছন্দ করি না।
বাড়িতে এত লোক থাকতে গল্প করবার লোক পাও না? অসহ্য। তোমাদের বাড়িতে কেই বা আছে যার সঙ্গে গল্প করা যায়? আবার যেন অসহায় অসহায় লাগে সুমিতাকে। বটে বটে। ধীর স্থির গম্ভীর প্রকৃতির প্রেমরঞ্জন দাঁতে দাঁত চেপে বলে যায়, এ বাড়িতে হান্টারের অভাব নেই, মনে রেখো। চাপকে তাড়াচ্ছি রাস্কেলটাকে। ছোট বউ গালে হাত দিয়ে বলে, কি ঘেন্না, ছি 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 ছি। ওই নিয়ে আবার বরের সঙ্গে মুখোমুখি? ধরা পড়ে তো লজ্জায় মরে যাবার কথা। সেজ বর ঠাকুর নেহাত নিরীহ তাই। মেজ বউ বলে, নিরীহ বলেই তো এত দুঃসাহস। ও যদি পুরুষের মতো পুরুষ হতো তাহলে এখনই বউকে ত্যাগ করতো। বামন্দি আর তারুর মা চোখ গোল গোল করে বলে, বড় ঘরের কেলেঙ্কারি। ছোট গিন্নি তবু চালাকের হাড় ধরা ছোঁয়া যায় না, ইনি যে একেবারে বোকার ঢিবি। কিন্তু এও বলি, মানুষের ওপর দেখে কিছু বোঝা যায় না গা। মুখ দেখলে মনে হয় জগতের কিছু জানে না। পিটি পিটি এত। বড় গিন্নি এসব ছেঁড়া কথায় যোগ দেন না। তিনি গম্ভীর কণ্ঠে অর্ডার দিয়ে যান, ঠাকুর ঘরে আর রান্না করে সেজ বউ যেন না ঢোকে। বড় বউয়ের কোলের ছেলেটা ফুলে ফুলে কাঁদছিল। নীলকণ্ঠ মামা স্তব্ধ হয়ে বসেছিলেন ছেলেটার কাছে। সমিতা এসে দাঁড়িয়ে পড়ে। তারপর ছেলেটার মুখটা তুলে ধরে বলে, কাঁদছো কেন নবু, কাঁদছো কেন? নবুর কান্না আরো উদ্দাম হয়ে ওঠে। কি হলো নীলকণ্ঠ মামা, কি হলো? নীলকণ্ঠ মামা মাথা নাড়েন, অর্থাৎ জানি না। সমিতা কি একটা সন্দেহে বলে, মাস্টার মশাই চলে গেছেন বুঝি নবু? ছেলেটা এবার সশব্দে কান্নার সঙ্গে বলে ওঠে, মাস্টার মশাই তো চলেই যাচ্ছিলেন, বাবার কথাতেই তো চলে যাচ্ছিলেন। সেজ কাকু গিয়ে শুধু শুধু মুখের উপর সপা সব চাবুক মারলেন। কি বললি, কি বললি? আর্তনাদের মতো একটা স্বর উচ্চারিত হলো, যেন ক্রুদ্ধা সাপিনীর নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে। নীলকণ্ঠ মামা দাঁড়িয়ে উঠলেন। সমিতা দাঁড়িয়েছিল, এবারে বসে পড়ল। ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে বললে, তোরা তোরা এতজন ছিলি, কেড়ে নিয়ে ফিরিয়ে মারতে পারলি না? আমরা সেজ কাকুকে। ছেলেটা অবোধের মতো আড়ষ্ট হয়ে তাকায়। মিনিট খানেক চুপ করে বসে থেকে সমিতা উঠে দাঁড়ায়, স্থির স্বরে বলে, না, তোরা পারবি না। পারলেও সে চাবুকের দাগ ধরা পড়বে না। আমি মারব, হ্যাঁ হ্যাঁ আমি মারব, আর সেই দাগ লুকিয়ে ফেলতে পারবেও না। নীলকণ্ঠ মামা, আপনি শুধু আমাকে একটা ট্যাক্সি ডেকে দিন তো। ট্যাক্সি? হ্যাঁ ট্যাক্সি। চাবুকই বটে, একা প্রেমরঞ্জনের নয়, প্রমোদ রঞ্জনের, কামিনী রঞ্জনের, বলতে কি সারা সংসারের মুখের ওপরই চাবুক পড়েছে। বড় লোকের বাড়ির বউয়ের প্রাইভেট টিউটর অথবা ড্রাইভারের সঙ্গে প্রেমের গল্প নতুন নয়, কিন্তু প্রকাশ্য দিবালোকে ট্যাক্সি ডাকিয়ে কুলোত্যাগ করা একেবারে নতুন মারাত্মক গল্প বই কি। 40 বছরের আশ্রয় ঘুচল নীলকণ্ঠ মামার। এতদিনে ওরা টের পেয়েছে দুধকলা দিয়ে কালসাপি পোষা হয়েছিল। কর্তৃপক্ষের কড়া শাসনে ছোট বউ এসে মুচকে হেসে বলে, কি নীলকণ্ঠ মামা, আপনার নিখাত সোনাটিকে চিনলেন তো? নীলকণ্ঠ বইয়ের সমুদ্রে দিশেহারা হয়ে ঢেউ হাতড়াচ্ছিলেন। মুখ তুলে মৃদু হেসে বললেন, চিনলাম বই কি, পাকা করে চিনলাম এতদিনে।
মেরুবার মুখে প্রেমরঞ্জন অগ্নিকণ্ঠে হুকুম করে, ভবিষ্যতে আর কখনো এ চৌকার ডিঙোতে চেষ্টা করবেন না। নীলকণ্ঠ হেসে উঠে বলে, পাগল, সোনা ফেলে আঁচলে গেরো। একবার ওর আপাদ মস্তক দেখে নিয়ে প্রেমরঞ্জন দাঁতে দাঁত চেপে বলে, সেকালে ডাল কুত্তা দিয়ে খাওয়ানোর একটা রেওয়াজ ছিল, সেইটাই মনে পড়ছে। পাকা ভুরুর নিচে এক টুকরো আগুন ঝলসে উঠল, কিন্তু মুখের হাসিটা শুকলো না তার উত্তাপে। মজবুত দেহটা একবার খাড়া করে সোজা হয়ে নীলকণ্ঠ মামা হেসে বললেন, আহা, যদি থাকতো রে, তাহলে এ বাড়ির অন্নের গ্লানি কতকটা সাফ হতো।